ঠিক আছে, আমরা শুরু করি। রাসায়নিক সাম্যাবস্থাটা আসলে কি? রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে, আমরা আগে হচ্ছে একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া পড়েছিলাম একটা। তার বলো। প্রবলেম ছিল তো আগের। আহ, বলো কোনটা প্রবলেম ছিল, বলো। স্যার 3 নাম্বার ম্যাথটা একটু দেখা যায়। আচ্ছা, 3 নম্বর ম্যাটটা দেখাই দিব। আচ্ছা, আমি যেহেতু, স্যার হ্যাঁ 383 পেজের যে অসম সত্য প্রভাবন বিক্রিয়ার সমূহের কৌশল, ওটা একটু বুঝি না, এটা একটু বুঝাই দিয়ে। আচ্ছা, আমি যেহেতু রাসায়নিক সাম্যাবস্থার জন্য চিত্রটা এঁকেছি, এটা হচ্ছে একটু বুঝাই, তারপর হচ্ছে আমি ব্যাক করব পিছনে, হ্যাঁ। এটা যেহেতু হচ্ছে আমি এঁকে ফেলেছি, এটা একটু বুঝিয়ে নেই, তারপর আমরা ইনশাল্লাহ আবার পিছনে ব্যাক করব। ওকে। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে, প্রাথমিক অবস্থায় হচ্ছে আমাদের টোটালটাই থাকে কি বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক আমাদের কি হয়, আস্তে আস্তে বিক্রিয়ক হচ্ছে গিয়ে কমতে থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় টোটালটা যেহেতু বিক্রিয়ক থাকে, তাহলে এখানে আমাদের আছে কি বিক্রিয়ক, আর প্রাথমিক অবস্থায় উৎপাদটা কি থাকে, জিরো থাকে। তাহলে এই বিন্দুতে জিরো নির্দেশ করে। একটা সময় হয় কি বিক্রিয়কটা কমতে থাকে, তাহলে এই কার্ভটা হচ্ছে কি নিচের দিকে এরকম যেতে থাকে। এবং বিক্রিয়ক কমতে থাকে মানে হচ্ছে এটা কি উৎপাদ ছিল, উৎপাদটা কি আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় গিয়ে তারা সাম্যাবস্থায় পৌঁছাবে। তাহলে এই অবস্থাটা কি আমরা বলি সাম্যাবস্থা। সাম্যাবস্থাটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা সমান হারে থাকে, মানে পরিবর্তনটা সমান হারে হয়ে থাকে। বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদ হবে, উৎপাদ থেকে ঠিক ততটুকু হচ্ছে বিক্রিয়কে রূপান্তরিত হবে। মানে তোমার পরিবর্তনটা বা বিক্রিয়ার হারটা, বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার পরিমাণটা, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে ধাবিত হওয়ার পরিমাণটা সেম থাকে। এই জন্য এটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। মনে করো এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। তাহলে এ প্রাথমিক অবস্থায় টোটালটাই কি বিক্রিয়ক, তখন উৎপাদ কি জিরো। তাহলে এইটা হচ্ছে আমাদের কি উৎপাদকে নির্দেশ করছে, এটা হচ্ছে উৎপাদ, আর এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ক। তাহলে প্রাথমিক অবস্থায় টোটালটাই হচ্ছে কি এ, এবং উৎপাদ কি তখন এখানে কি আমাদের উৎপাদের পরিমাণটা হচ্ছে জিরো। একটা সময় কি উৎপাদটা হচ্ছে কি এই যে ভি এর পরিমাণটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। টি ইকল টু টি সময় এইটা, টি ইকল টু টিতে কি হবে, এ মাইনাস এক্স, আমরা পেছনে পড়ে আসছিলাম যে এক্স পরিমাণ যদি উৎপন্ন হয়, তাহলে বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ মাইনাস হবে। তাহলে এইটা আমাদের বিক্রিয়ক, সেই বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ কি এখানে মাইনাস হলো, এবং উৎপাদ কি সেই এক্স পরিমাণ গ্রহণ করলে উৎপাদের পরিমাণটা কীভাবে চেঞ্জ হবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? কথা বলো, সাম্যাবস্থা বুঝতে পেরেছো, রাসায়নিক সাম্যাবস্থা জি স্যার। সবাই বুঝছো না? এখন বলো, 300 কত বললা, 383 পৃষ্ঠায় কি প্রবলেম ছিল বললা? স্যার অসম সত্য প্রভাবন বিক্রিয়ার সমূহের কৌশল, এটা একটু প্রবলেম আছে, বুঝি না এটা। এখানে আমি বলি, এখানে কি বলছে, বিক্রিয়ারক হিসাবে মানে একটা প্রথম বিক্রিয়ক আমরা পি নিলাম। এই প্রথম বিক্রিয়ক পি নেওয়ার পরে আমরা একটা প্রভাবক নিব, সেই প্রভাবকটা হচ্ছে মনে করো কিউ। তাহলে এই প্রভাবকটা কি করবে, প্রথমত হচ্ছে প্রভাবকটা বিক্রিয়কটাকে ওর কাছে টেনে নিবে। প্রভাবকের কাজ কি, একটা বিক্রিয়াকে মানে সুন্দরভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ হতে হেল্প করে। তাহলে প্রথমত হচ্ছে গিয়ে একটা কি হবে মধ্যবর্তী, এটা কিন্তু আমাদের ফাইনাল যৌগ না, মধ্যবর্তী একটা জটিল যৌগ বলা হয় একে, জটিল যৌগ। আমাদের কিউ হচ্ছে কি প্রভাবক, এবং এ হচ্ছে বিক্রিয়ক, প্রথম বিক্রিয়ক, বিক্রিয়ক অন, মনে করো বিক্রিয়ক অন। ওকে। এখন দেখো এই যে মধ্যবর্তী যৌগটা আছে পিকিউ, সেই পিকিউর সাথে কি করবা, আর একটা বিক্রিয়ক নিবা, আর একটা বিক্রিয়ক তুমি আর নিলা, মানে হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ক। দ্বিতীয় বিক্রিয়ক কি হবে, এখন এখানে যে যে কিউ দেখো পিটাকে ধরে রেখেছে, এখন কিউ করবে কি এই পিটাকে ওর কাছে দিয়ে দিবে যাতে বিক্রিয়াটাও সম্পূর্ণ হয়। তাহলে তখন হবে কি পি আর উৎপন্ন করবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল যৌগ। এবং প্রভাবক যে কিউ, ও আমাদের কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এবং এখানে লিখছে বিমুক্ত প্রভাবক। তাহলে দেখো প্রভাবকটা কি কাজ করলো, এখানে দেখো পি হচ্ছে আমাদের কি প্রথম যৌগ, কিউ হচ্ছে কি আমাদের একটা প্রভাবক। এই প্রভাবকটা কি করবে, ওই বিকারকটাকে ওর কাছে এনে রাখবে, ওর কাছে এনে রাখার পরে কি করবে, ওই মধ্যবর্তী যে একটা যৌগ তৈরি করলো, ওই পি আবার করবে কি আর একটা বিকারকের সাথে ওকে যুক্ত করে দিবে, যুক্ত করে দিয়ে ও আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রভাবক বা সমসত্ব প্রভাবন ক্রিয়া, মানে বিক্রিয়া সমূহের কৌশল। এভাবেই আসলে প্রভাবকটা আসলে আমাদের বিক্রিয়ার ভিতরে কাজ করে থাকে। বুঝছি না বুঝি নাই? জি স্যার,
করছি। আচ্ছা, আর লিজা কোনটা বলছিল অঙ্ক? 3 নাম্বার কি 3 নাম্বার? 3 নাম্বারটার কথা বলছি। 3 নাম্বার বলছো, 3 নাম্বারকে আগের দিন করেছি না আগের দিন করি নাই? 3 নাম্বার কি সমস্যা? হাড় দ্রবকের মান আছে, সক্রিয়ণ শক্তির মান। ওকে, তাহলে দেখি আমাদের কি সমস্যা এখানে। এখানে T1 এর মান আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে হচ্ছে 35 যোগ হচ্ছে 273, তাতে কত আসে? 35 যোগ হচ্ছে 273, 308 কেলভিন। T2 এর মান আছে কত? 65 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 65 প্লাস হচ্ছে 273, তাহলে কত হবে? 65 প্লাস 273 কত হবে? 338 কেলভিন। এরপরে K1 এর মান কত আছে দেখো, K1 এর মান আছে 6.65 ইন্টু হচ্ছে 10^5, এবং K2 এর মান আছে কত? 2.24 ইন্টু হচ্ছে 10^3। এখন সক্রিয়ণ শক্তি E এর মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। সো আমাদের সূত্র ছিল লগ K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল টু কি ছিল বলো? ইকুয়াল টু ছিল হচ্ছে EA ডিভাইড বাই হচ্ছে 2.303 আর ইন্টু হচ্ছে 1/T1 মাইনাস হচ্ছে 1/T2। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা লিখতে পারি লগ K2 এর মান হচ্ছে গিয়ে আমাদের 2.24 ইন্টু হচ্ছে 10^3 ডিভাইড হচ্ছে 6.65 ইন্টু হচ্ছে 10^5। ই এর মানটা আমাদের বের করতে হবে 2.303 ইন্টু হচ্ছে 8.314 ইন্টু হবে, উপরে তো আমি ভুল লিখছি, উপরে হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে এভাবে লিখলেও হয়, কারণ হচ্ছে কি এখানে তুমি এভাবে লিখলে কি হয় দেখো, T1 T2 পরের লাইনে আমি হচ্ছে কি একটা লাইন বেশি করতে হচ্ছে। এখন সূত্রটা আমি এভাবে প্রথমবারে সূত্রটা লিখে আসা উচিত ছিল। তাহলে আমরা লিখতে পারি লগ 2.24 10^3 ডিভাইড হচ্ছে 6.65 10^5। এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কত? 1.53 ইকুয়াল টু হচ্ছে ইএ ডিভাইড হচ্ছে 2.303 ইন্টু হচ্ছে গিয়ে 8.314, তাহলে এখানে কত আসে দেখো 19.15 ইন্টু হচ্ছে T2 এর মান কত আছে? T2 এর মান দেখো 338 মাইনাস হচ্ছে 308, 338 ইন্টু হচ্ছে 308, তাহলে এখানে কত আসে? 338 মাইনাস হচ্ছে 308 ডিভাইড হচ্ছে গিয়ে 338 ইন্টু হচ্ছে 308, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? ইএ ডিভাইড হচ্ছে গিয়ে 19.15 ইন্টু হচ্ছে গিয়ে 2.88 ইন্টু হচ্ছে 10^4 1.53। তাহলে দেখো এই 19.15 হচ্ছে কি 1.53 এর সাথে গুণ হবে, 1.53 ইন্টু হচ্ছে 19.15 ভাগ হবে কত এটা দ্বারা? 2.88 10^4, তাতে অ্যান্সার কত আসবে? আমাদের ই এর মানটা আসবে 101.734.375। এটা কি আসবে? জুল পার মোল। এখন তুমি যদি এটাকে কিলো জুলে নিয়েছে, হ্যাঁ কিলো জুলে নিয়েছে, তাহলে এখন তুমি যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে দেখো? আসবে আমাদের 101.734 কিলো জুল পার মোল। এই তো হয়েছে। তো জাস্ট হচ্ছে দশমিকের পর একটু ভ্যালু সমস্যা হয়েছে, কারণ এখানে আমাদের এক্স্যাক্টলি 1.53 আসছিল না, আসছিল 1.527, তো এখানে আমরা একটু বাড়াই লিখছি। আবার এখানেও দেখো 19.15 আসছিল না, আসছিল 19.14, তারপর হচ্ছে 5 বা তার থেকে বড় একটা ভ্যালু আসছিল বিধায় তাকে আমরা 15 লিখে ফেলেছি। তো এই যে চেঞ্জটা করেছি আমরা, এই চেঞ্জের জন্য আসলে আমাদের এখানে দশমিকের পর একটু ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পারছো লিজা? দশমিকের পরের মানটা কখনোই মেলেন না। ওই তো আমাদের হচ্ছে অনেক বড় একটা ভ্যালু আসে, তো ওই যে এখানে দেখো দশমিকের পরের ভ্যালুগুলো হচ্ছে আমরা পূর্ণাঙ্গ ভ্যালু নিই না, এজন্য দশমিকের পরে হচ্ছে অনেকগুলো টার্ম যদি নাও তাহলে দেখবা কাছাকাছি তোমার ভ্যালুই আসবে, খুব বেশি ডিফারেন্স হবে না। এখানে আমরা 2 সংখ্যা নিছি দশমিকের পর, তুমি যদি দশমিকের পরে হচ্ছে গিয়ে 4-5 সংখ্যা নিতা তাহলে আর এই প্রবলেমটা হইতো না। এখানেও তুমি দশমিকের পর যদি 4-5টা সংখ্যা যদি নিতা, মিনিমাম 5 দশমিক পর্যন্ত যদি নিতা, তাহলে আর এরকম প্রবলেমটা ফেস করতে হইতো না। বুঝতে পারছো? জি স্যার। পূর্বা ক্লাস করনি আগের দিন কেন? স্যার বাসে কারেন্ট ছিল না। আগের দিন কারেন্ট ছিল না? কোথায় কারেন্ট ছিল না আগের দিন? তুমি আমার রূপতলির কাছাকাছি তো।
স্যার ওই যে আমাদের লাইনে মনে প্রবলেম ছিল, কারেন্ট ছিল না। আগে একদিন কারেন্ট ছিল না, বাট লাস্ট ক্লাসে কারেন্ট ছিল না, এটা কি সত্যি? জি স্যার। সত্যি? আমার মনে হয় না। তোমার বাসা আমার বাসা তো কাছাকাছি, একদিন বলছিল না রূপতলি না তোমার বাসা? জি স্যার, মনে হয় কোনো তারটা পুড়ে গেছিল। আচ্ছা সেটা হতে পারে, তো স্পেসিফিক তোমার জায়গায় হতে পারে। যাই হোক, মানে ভিডিওটা দেখে নিও। ওকে, এরপর দেখো আমরা দেখব হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা প্রকারভেদ। রাসায়নিক সাম্যাবস্থা প্রকারভেদকে হচ্ছে দুইটা রকমে ভাগ করেছে। রাসায়নিক সাম্যাবস্থা প্রকারভেদ, রাসায়নিক সাম্যাবস্থা প্রকারভেদ হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সমসত্ব, সমসত্ব সাম্যাবস্থা আমরা আগেও পড়েছিলাম। সমসত্ব সাম্যাবস্থা কি? সমবত্ব সাম্যাবস্থা হচ্ছে সকলের ভৌত অবস্থা একই দশায় থাকবে, সকলের ভৌত অবস্থা একই দশায় থাকবে। সকলের ভৌত অবস্থা যদি একই দশায় থাকে তখন তাকে আমরা সমসত্ব সাম্যাবস্থা বলবো। যেমন দেখো আয়োডিন, মানে হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, আয়োডিন মনে করো তোমার গ্যাসীয় অবস্থায় আছে, এটা থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড পেয়েছো, এটাও তোমার গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে দেখো এখানে আমরা সকলের ভৌত অবস্থা গ্যাসীয় অবস্থায় পেয়েছি, সুতরাং এটা হচ্ছে একটা মানে সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ। 2 নম্বর উদাহরণটা দেখো কি লিখেছে, অ্যাসিটিক অ্যাসিড লিখেছে, যেটার অবস্থা হচ্ছে কি আমাদের অ্যাকোয়াস বলছে। এটা তো অসমসত্ব হবে, অ্যাকোয়াস বলছে, এটা অসমসত্ব হবে, সমসত্বের ভিতর লিখছে অ্যাকোয়াস হবে না, যেহেতু এখানে এখানে অ্যাকোয়াসটা কাটো, লিকুইড হবে এটা। CH3COOH এটা লিকুইড লিখো, যেহেতু সমসত্ব সাম্যাবস্থার উদাহরণে দিয়েছে, তার মানে অবশ্যই সকলের ভৌত অবস্থা লিকুইড আছে, ওর ভৌত অবস্থাটাও আমাদের কি লিকুইড হওয়া দরকার। C2H5OH, এটা থেকে আমরা পেয়েছি কি CH3COOC2H5, আর পেয়েছি হচ্ছে পানি। সকলের ভৌত অবস্থায় দেখো আমাদের লিকুইড অবস্থায় আছে। সকলের ভৌত অবস্থা লিকুইড বা তরল অবস্থায় যেহেতু আছে, সুতরাং একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সমসত্ব সাম্যাবস্থা। বুঝছি সমসত্ব সাম্যাবস্থাটা? বুঝতে পেরেছি সমসত্ব সাম্যাবস্থা? রেসপন্স? আমার কথা শুনতে পাচ্ছ জি না? স্যার। ওকে, এরপর দেখো আমাদের অসমসত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে। স্যার একটু পিছনের পেজে যান। স্যার লাস্ট লাইনটা একটু বলেন, কি লিখছেন? এটা বইতে লেখা আছে, বইটা ওপেন করো, CH3COOH, ওখানে অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াসের জায়গায় লিকুইড লিখবা। তারপরে লেখা হয়েছে C2H5, C2H5OH, এখানেও আমাদের হচ্ছে ভৌত অবস্থাটা লিকুইড লেখা হয়েছে। এরপরে হচ্ছে একটা মানে তীর দেওয়া হয়েছে বিক্রিয়ক থেকে উৎপাদের মাঝে, স্পেস কম হওয়ার কারণে প্রবলেমটা হয়েছে। আমি যদি এর পাশে ফ্রেশ করে লিখি, এটা হচ্ছে আমাদের দেখো CH3COOH, এটা হচ্ছে লিকুইড অবস্থা হবে। আর হচ্ছে C2H5OH, এটাও আমাদের লিকুইড অবস্থা। এটা থেকে তোমাকে CO, C2, এখানে দুইটা ও আসলে, H5, এটা হচ্ছে লিকুইড অবস্থা, প্লাস H2O, এটা হচ্ছে লিকুইড অবস্থা। মানে সকলের ভৌত অবস্থা একই দশায় আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ হবে। বুঝছি? জি স্যার। আর অসমসত্ব সাম্যাবস্থা হচ্ছে ভিন্ন ভৌত অবস্থা বজায় থাকবে, ভিন্ন ভৌত অবস্থা বিদ্যমান থাকবে, অবস্থা বিদ্যমান। যেমন তুমি দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দাও, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সলিড, একে তাপ দিলে তুমি পাচ্ছ ক্যালসিয়াম অক্সাইড সলিড পাচ্ছ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পাচ্ছ। তাহলে দেখো একটা গ্যাসীয় পাচ্ছ না, সলিড সলিড সলিড, তিনটাই যদি সলিড হইতো তাহলে সমসত্ব সাম্যাবস্থা হইতো, কিন্তু দুইটা সলিড হওয়ার পরে একটা গ্যাসীয় অবস্থা হয়েছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অসমসত্ব সাম্যাবস্থা। এরপরে দেখো PCl5, এটা একটা সলিড অবস্থা। এরপরে হচ্ছে দেখো PCl3, এটাও আমাদের সলিড অবস্থা, বাট ক্লোরিন, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা। তাহলে একটা ডিফারেন্স যদি পাও তাহলে হচ্ছে তাকে আমরা বলতে পারবো যে অসমসত্ব সাম্যাবস্থা। এরপর যাও আমাদের অপর পৃষ্ঠায়, স্যার বলো।
স্যার এখানে যদি সব বিক্রিয়কই একই অবস্থায় থাকে আর প্রভাবক যদি আলাদা অবস্থায় থাকে তাহলেও কি অসম সত্য হবে? অসমসত্ব হবে, হ্যাঁ। সকলের ভৌত অবস্থা বলতে প্রভাবককেও বোঝানো হয়েছে। সকলের ভৌত অবস্থা একই দশায় থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। বুঝেছি? জি স্যার। ওকে, এরপর যাও 388 পৃষ্ঠায় যাও। এখানে বলা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এখানে আমাদের কয়টা পয়েন্ট দেওয়া আছে দেখো। ঘনমাত্রার নির্দিষ্টতা, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ঘনমাত্রার নির্দিষ্টতা, ঘনমাত্রা কীরকম হতে হবে, তারপর গতিবেগ কেমন থাকবে, হ্যাঁ, সাম্যের অবস্থানটা কিভাবে পরিবর্তন ঘটবে। সাম্যের অবস্থা বলতে বিক্রয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রয়ক, এর সাম্য অবস্থার পরিবর্তনটাকে বোঝানো হয়েছে। সংগঠন ক্ষেত্র কেমন হবে, অনুঘটকের প্রভাবটা কেমন হবে, নিয়ামকের প্রভাবটা কেমন হবে, এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো আমাদের হচ্ছে গিয়ে একটা রাসায়নিক সাম্যাবস্থা উভয় দিক থেকে সুগম্যতা নামে একটা পয়েন্ট আছে। সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান নামে একটা পয়েন্ট আছে। এই কথাগুলোর মিনিং আমরা অলরেডি জানি। সকল বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান মানে হচ্ছে যখন একটা রাসায়নিক বিক্রিয়া বিক্রয়ক থেকে উৎপাদে রূপান্তরিত হয়, বিক্রয়কের পরিমাণটা হচ্ছে কমতে থাকে, উৎপাদের পরিমাণটা বাড়তে থাকে। একটা সময় একটা কমতে থাকে, একটা বাড়তে থাকে। একটা সময় এসে দাঁড়াবে যখন বিক্রয়ক এবং উৎপাদের পরিমাণটা সমান হয়ে যায়। আর যখনই সমান হয়ে যাবে তখন ওই অবস্থাটাকে আমরা সাম্যাবস্থা বলে সংজ্ঞায়িত করে থাকি। তো অবশ্যই হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে কিন্তু ধাবমান, আস্তে আস্তে পর্যায়ক্রমে সাম্যাবস্থার দিকেই ধাবিত হয়। এরপর তোমাকে বলা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা উভয় দিক থেকে সুগম্যতা, ওই একই কথা। সুগম্যতা বলতে কি বোঝানো হয়েছে? বিক্রয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রয়ক যে হয় এটাকে বোঝানো হয়েছে। এটা আমরা অ্যাকচুয়ালি টোটাল প্রসেসটাই হচ্ছে এখানে যা যা আছে এটা আমরা লা সাতিলীয় নীতি দ্বারা আমরা এক্সপ্লেন করতে পারবো। লা সাথে লিও নীতি, তাই লা সাতিলীয় নীতি দ্বারা টোটাল প্রসেসটা আমরা এক্সপ্লেন করতে পারবো। যখন একটা রাসায়নিক বিক্রিয়া এভাবে সাম্যাবস্থায় পৌঁছায় তখন এখানে যে বিক্রয়ক থেকে উৎপাদ হয়, উৎপাদ থেকে বিক্রিয়ক হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, যে কতটুকু বিক্রয়ক থেকে উৎপাদ হয়েছে বা কতটুকু উৎপাদ থেকে বিক্রয়ক হচ্ছে, এই টোটাল জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না বা অবস্থার পরিবর্তনটা আমরা বুঝতে পারি না। এই জন্য অনেক সময় আমরা বলে ফেলি যে বিক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে, যে রাসায়নিক বিক্রিয়াটা শেষ, এখানে আর বিক্রিয়া চলতেছে না। কিন্তু আসলে এটা রাসায়নিক বিক্রিয়া কখনোই শেষ হয় না, বিক্রিয়া হচ্ছে গিয়ে আমাদের চলতে থাকে। কিন্তু যখন হচ্ছে গিয়ে বিক্রয়ক থেকে যতটুকু উৎপাদ হয়, উৎপাদ থেকে ততটুকু যদি বিক্রয়ক হয়, তখন ওই অবস্থাটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলবো এবং ওই অবস্থায় আমরা হচ্ছে গিয়ে পরিবর্তনটা বুঝতে পারি না। এজন্য আমরা বলি যে আসলে একটা রাসায়নিক বিক্রিয়াটা মেবি শেষ হয়ে গিয়েছে, বিক্রিয়াটা আর চলতেছে না। যেমন তোমরা হয়তো বা কেউ নদীতে জোয়ার ভাটাটা যদি দেখে থাকো, দেখবা যখন জোয়ার হয় তখন তো একদিকে পানি যায়, আর যখন হচ্ছে ভাটা লাগে তখন কিন্তু আর একদিকে হচ্ছে পানি যায়। কিন্তু এই জোয়ার ভাটার মধ্যবর্তী একটা অবস্থা আছে, যখন কোনো দিকে পানি যায় না, পানিটা একদম স্থির থাকে। আসলে কি তখন স্থির? আসলে কিন্তু তখন স্থির না, তখন কিন্তু উভয় দিকে আসলে প্রবাহটা সেম। হ্যাঁ, উভয় দিকে প্রবাহটা, তুমি যদি পানির ভিতর নেমে দাঁড়ায় থাকো দেখবা নিচ থেকে পানি কিন্তু প্রবাহ হচ্ছে, কিন্তু একটু হলেও ফিল করা যায়। তো অবশ্যই উভয় দিক থেকে হচ্ছে প্রবাহটা আমাদের সেম থাকে, বিধায় আমাদের কাছে মনে হচ্ছে যে জোয়ার ভাটা কোনোটাই নেই, এখন থমথমে একটা অবস্থা। সো বিক্রিয়ার ক্ষেত্রে এমনটা হয় যে আসলে বিক্রয়ক থেকে যতটুকু উৎপাদ, উৎপাদ থেকে ততটুকু বিক্রয়ক যদি হয়ে থাকে তখন তাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলবো। এখন এই পরিবর্তনটা আমরা কিভাবে বুঝতে পারবো? এই পরিবর্তনটা বোঝার জন্য আমরা নিয়ামকের চেঞ্জ করব। নিয়ামক বলতে আমরা বুঝি চাপ, তাপ, ঘনমাত্রা পরিবর্তন করব। এই তিনটার যদি আমরা পরিবর্তন করি, এই তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করলে আমাদের হচ্ছে গিয়ে দেখা যাবে এই যে রাসায়নিক যে সাম্যাবস্থা, বিক্রয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রয়ক, এই যে আমাদের স্থির বা কনস্ট্যান্ট যে ভ্যালুটা দেখা যাবে, এই ভ্যালুটা আমাদের প্রবাহটা চেঞ্জটা আমরা বুঝতে পারবো, যেখানে কিভাবে চেঞ্জটা হচ্ছে সেটা আমাদের চোখের দৃষ্টি গোচর হবে। সো সেটা আমরা এখন প্রুভ করব কিভাবে আসলে পরিবর্তিত হয়। তো রাসায়নিক নীতি পড়ার আগে আমাদের হচ্ছে গিয়ে দুই রকমের বিক্রিয়ার টাইপ জানতে হবে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমাদের কনসেপ্টটা হচ্ছে তাপ কি হবে? উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। অথবা আমরা বলতে পারি ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। তাহলে দেখো আমরা যদি একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোজেন, এখান থেকে 2 মোল NH3 উৎপন্ন হয়। এখানে আমরা যদি ডেল এইচটাকে আলাদা করে লিখি, ডেল এইচ ইকুয়াল টু হবে -92 কিলো জুল। তাহলে দেখো যখন ডেল এইচটার মান আমরা মাইনাস পেলাম তখন এই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারবো।
অবশ্যই তাহলে এই বিক্রিয়াটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে তাপটা উৎপন্ন হয়। তাপটা উৎপন্ন হওয়া কথাটার মানে হচ্ছে তাপের পরিমাণটা কি উৎপাদের সাথে যোগ হবে। তো উৎপাদের সাথে যদি তাপটা যোগ হয়ে থাকে তাহলে কি হবে, বিক্রিয়ক থেকে তাপের পরিমাণটা কি মাইনাস হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি প্রসেসটা? আমরা কি বুঝতে পারছি? এই তিনটার জন্যই কিন্তু আমরা একে তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। তিনটা ভাবে যে কোনো ভাবেই তোমাকে দেওয়া থাকুক না কেন, তিনটাকে কিন্তু আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। আমরা বুঝছি কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে যখন হচ্ছে আমরা রাসায়নিক নীতিতে তাপ চাপ ঘনমাত্রা প্রভাব পড়ব, তখন কিন্তু এগুলো আমাদের সিনসিয়ারিটি বজায় রেখে অ্যান্সার করতে হবে। যে আসলে ফার্স্ট অফ অল হচ্ছে বিক্রিয়ার টাইপটা চিনতে হবে। তাপের প্রভাবের জন্য আমাদের যে জিনিসটা দরকার, বিক্রিয়াটা কোন ধরনের, তাপ উৎপাদী না তাপহারী, সেটা আমাদের প্রথমত আইডেন্টিফাই করতে হয়। তাহলে আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়াকে এভাবে তিনটা ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমরা তাপহারী বিক্রিয়া যদি চিন্তা করি, তাপ হারি তাপহারী বিক্রিয়ার জন্য কন্ডিশন হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু কি হবে, পজিটিভ হবে। ডেল এইচ পজিটিভ হবে। ডেল এইচ পজিটিভ হওয়া মানে কি, তাপের শোষণ ঘটা। তাহলে কি হবে, তাপের শোষণ হবে। ওকে, তাহলে ডেল এইচ পজিটিভ হবে অথবা তাপ শোষণ হবে। যদি আমরা লিখি নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে আমরা কি পাবো, 2 মোল নাইট্রোজেন মনোঅক্সাইড। এখানে ডেল এইচের মানটা হয় 180 কিলো জুল। তাহলে দেখো ডেল এইচটাকে যখন আলাদাভাবে আমরা লিখেছি, তখন দেখো ডেল এইচের মানটা কিন্তু আমরা প্লাস লিখেছি। যেহেতু ডেল এইচের মানটা প্লাস আছে, তাহলে অবশ্যই এটা তাপহারী বিক্রিয়া। আর আমরা বলেছি তাপহারী বিক্রিয়া কি, তাপের শোষণ হয়। শোষণ হওয়া মানে কি, বিক্রিয়ক তাপটাকে গ্রহণ করে নিবে। তাহলে অবশ্যই হচ্ছে বিক্রিয়কের সাথে কি ওই তাপের পরিমাণটা কি যোগ হবে। এই যে যোগ হলো। এরপরে দেখো আমাদের কি হবে, এই বিক্রিয়কে যদি তাপের পরিমাণ যোগ হয়, তাহলে আমরা কি করতে পারি, উৎপাদ থেকে তাপের পরিমাণটা বিয়োগ করতে পারি। বলো চিনছি কিনা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এসএসসির লেখাপড়া। যদি না চিনো তাহলে আসলে লজ্জাজনক। বলো বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারছি স্যার। তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে বুঝছি কিনা সেটা বলো, সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। মেবি বুঝছো। এখন আমরা যদি তাপের প্রভাব হচ্ছে ব্যাখ্যা করতে যাই, তাপের প্রভাব। তাপের প্রভাব ফার্স্ট যে জিনিসটা চিন্তা করতে হবে, বিক্রিয়ার টাইপ। টাইপ চিনতে হবে, ঠিক আছে? বিক্রিয়াটা তাপ উৎপাদী না বিক্রিয়াটা তাপহারী, এটা তোমার আগে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা লজিক শিখব। যদি তাপ উৎপাদী হয়ে থাকে, বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যদি আগে যে তাপমাত্রা ছিল, সাম্যাবস্থায় যে টেম্পারেচারে পৌঁছাইছে, ওই টেম্পারেচার থেকে যদি তাপমাত্রাটা বাড়ানো হয়, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক বৃদ্ধি পাবে। বিক্রিয়ক বৃদ্ধি পাবে কথাটার মানে কি, বৃদ্ধি পাবে। বিক্রিয়ক বৃদ্ধি পাবে মানে হচ্ছে বিক্রিয়া পশ্চাৎ দিকে ধাবিত হবে। পশ্চাৎ দিকে মানে কি, পিছনের দিকে। পিছনের দিকে ধাবিত হওয়া কথাটার মানে কি, বিক্রিয়কের পরিমাণটা বেড়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে কি বিক্রিয়ক বৃদ্ধি পাবে। আর বিক্রিয়ক বৃদ্ধি পাবে কথাটার মানেই হচ্ছে বিক্রিয়া পশ্চাৎ দিকে ধাবিত হবে। তাহলে বিক্রিয়ক যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি কি, উৎপাদ হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা বাড়ালে উৎপাদ কি হয়, হ্রাস পায়। এখন যদি তুমি তাপমাত্রা কমাও, তাপমাত্রা কমালে উল্টো ঘটনা। আমরা বুঝতে পারছি কিনা বলো? আমরা একটা কনসেপ্টই হচ্ছে আমরা মনে রাখবো তাপের জন্য। তাপমাত্রা বাড়ালে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়ক বাড়বে। আর বিক্রিয়ক বাড়া মানে হচ্ছে পশ্চাৎ দিকে ধাবিত হওয়া। আর যদি তাপমাত্রা কমানো হয়, তাহলে হচ্ছে আমাদের উৎপাদ বাড়বে। কারণ এর উল্টো বলছি না, তাহলে এখানে বিক্রিয়ক বেড়েছিল, এখন কি হবে, তাহলে উৎপাদ বাড়বে। বলো বুঝছি কিনা তাপ উৎপাদী বিক্রিয়ার তাপের প্রভাবটা? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এখন তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য যে কনসেপ্ট শিখেছো, তাপহারী বিক্রিয়ার জন্য কি, তার পুরো উল্টো। তাপহারীর জন্য তাপ উৎপাদীর উল্টো। তাহলে তাপ উৎপাদীর উল্টো মানে কি, তাপহারী বিক্রিয়াটা যদি তাপহারী হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে কি হবে, বিক্রিয়ক না বেড়ে
উৎপাদ বৃদ্ধি পাবে। কারণ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয়েছে, তাপমাত্রা বাড়ালে তোমার বিক্রিয়কটা বৃদ্ধি পেয়েছে। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাহলে উৎপাদটা বাড়বে তাপমাত্রা বাড়ালে। আমরা কি বুঝছি, উৎপাদ বাড়া মানে বিক্রিয়া সম্মুখমুখী হওয়া, বিক্রিয়ক বাড়া মানে যেমন পশ্চাৎমুখী হয়েছিল, উৎপাদ বাড়া মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়া। বুঝছি, জি স্যার। সবাই বুঝছো? ওকে, এটা গেল আমাদের তাপের প্রভাব। তাহলে তাপের প্রভাবটা আমরা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। জি স্যার। এরপর দেখো আমাদের ঘনমাত্রা প্রভাব পড়ব। ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা প্রভাবটা কি হবে, ঘনমাত্রা যদি আমরা বাড়াই, ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বাড়বে। উৎপাদ বাড়বে মানে হচ্ছে কি সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হবে। আর উৎপাদ বাড়বে মানে কি, উৎপাদ যদি বৃদ্ধি পায় এট টাইম কি বিক্রিয়ক কমবে। তাহলে দেখো আমরা তাপ এটা এখানে কিন্তু কোনো বিক্রিয়ার টাইপ চিনতে হবে না, এটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে ঘনমাত্রা বাড়ালে কি হবে, উৎপাদ বাড়বে এবং সম্মুখমুখী হবে বা হচ্ছে বিক্রিয়ক কমে যাবে। এরপরে দেখো ঘনমাত্রার কমালে যে কি হবে, ঘনমাত্রা কমালে উল্টো ঘটনা, ঘনমাত্রা কমালে উল্টো ঘটনা। বলো ঘনমাত্রা কমালে কি হবে, বলো তোমরাই বলো, ঘনমাত্রা কমালে কি হবে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে? উৎপাদ হ্রাস পাবে, আর বিক্রিয়ক বাড়বে। এক্স্যাক্টলি, সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আমরা পড়বো চাপের প্রভাব। চাপের প্রভাবের জন্য আমাদের দুইটা কন্ডিশন পূর্ণ করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদ উভয়ের ভৌত অবস্থা। এই লাসায়ত নীতিটা তোমার বইতে এরকম সুন্দর করে কিন্তু লেখা নাই, আমি নোটের মতন করে পড়াচ্ছি। উভয়ের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের মোট মোল সংখ্যা আলাদা হতে হবে। এখানে বলা হয়েছে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। মানে তুমি বিক্রিয়ক হিসাবে যাকে ব্যবহার করবা এবং উৎপাদ হিসাবে যাকে ব্যবহার করা, সেটা একটা ব্যবহার করো, একের অধিক ব্যবহার করো, সকলের ভৌত অবস্থা, ফার্স্ট কন্ডিশন হচ্ছে সকলের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। এবং বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যাটা কি হতে হবে, আলাদা হতে হবে। তাহলে আমরা যদি উদাহরণ দেই, নাইট্রোজেন গ্যাসীয় প্লাস 3 মোল হাইড্রোজেন গ্যাসীয়, এখান থেকে 2 মোল NH3 পাচ্ছি, এটা হচ্ছে ভৌত অবস্থা গ্যাসীয়। ঠিক আছে, এখন এখানে যদি তুমি কম্পেয়ার করো, দেখো ফার্স্ট কন্ডিশন চেক করো, সকলের ভৌত অবস্থা গ্যাসীয় আছে, তাহলে প্রথম কন্ডিশন মান্য করেছে। এখন দ্বিতীয় কন্ডিশন চেক করবা, বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা আলাদা হতে হবে। তা বিক্রিয়কের মোট মোল সংখ্যা হয় কত, 4। কিভাবে, 1 যোগ 3 সমান 4, এখানে 1 মোল, এখানে 3 মোল, তাহলে 1 আর 3 যোগ করলে 4, আর উৎপাদ আছে কয় মোল, 2 মোল। তাহলে দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা আলাদা হয়েছে, হয়েছে না? তাহলে এখানে দেখো আমাদের 2 নম্বর কন্ডিশনটা পূর্ণ হয়েছে। যেহেতু 2 নম্বর কন্ডিশনটা পূর্ণ হয়েছে, তার মানে কি এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে। তা চাপের প্রভাবটা আছে, এখন কোশ্চেন হচ্ছে কেমন সেটা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাপ বাড়াই, চাপ বাড়ালে এই বিক্রিয়ার ক্ষেত্রে, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি সকল বিক্রিয়া যাতে লিখতে পারো সেভাবে করেই আমি কনসেপ্টটা লিখছি। চাপ বাড়ালে কি হবে, চাপ বাড়ালে হচ্ছে গিয়ে যার ঘনমাত্রা, আমি বিক্রিয়ক উৎপাদ এখন লিখতেছি না, দেখো যার ঘনমাত্রা বেশি সেটা কমবে, আর যার ঘনমাত্রা কম সেটা বাড়বে। আর চাপ কমালে উল্টো। তাহলে
তাহলে দেখো এখানে আমি বিক্রিয়ক উৎপাদ বলি নাই, এটা যে কোনো বিক্রিয়ার জন্য তুমি লিখতে পারবা। এটা হচ্ছে বলা হয়েছে চাপ বাড়ালে যার ঘনমাত্রা বেশি সেটা কমে যাবে। তাহলে উদ্দীপকে যে বিক্রিয়কটা আমি লিখেছি, দেখা যাচ্ছে যে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বা ঘনমাত্রা কত 4, উৎপাদের মোট মোল সংখ্যা কত 2, তাহলে আমাদের কমবে কোনটা? বলো কোনটা কমবে? চার যেটা হ্যাঁ, তার মানে 4 কি, সে বিক্রিয়ক না উৎপাদ? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক কমবে, উৎপাদ বাড়বে। কখন? যখন তুমি চাপ বাড়াবা এই বিক্রিয়াটার জন্য। এখন সেম কোশ্চেনটাই যদি এইভাবে থাকতো, দেখো তো, বিক্রিয়ক হিসাবে যদি NH3 নিতাম আর উৎপাদ হিসাবে যদি এটা নিতাম, তাহলে এখন ও বিক্রিয়ক ও উৎপাদ। এখানে দেখো আমাদের হচ্ছে 2 মোল, এখানে দেখো আমাদের কত 4 মোল। ভৌত অবস্থা সকলের অবশ্যই গ্যাসীয়। তখন কি হইতো দেখো, তখন এই উৎপাদের পরিমাণটা কমে যাইতো, বিক্রিয়কের পরিমাণটা কি হইতো? বাড়তো। কারণ বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার তুলনায় কম। তা আমরা এখানে কি পড়েছি, যদি তুমি চাপ বাড়াও যার মোল সংখ্যা বেশি সেটা কমবে। তা এক্ষেত্রে দেখো আমাদের উৎপাদের মোল সংখ্যাটা বেশি, তাহলে অবশ্যই বেশিটা কমবে এবং হচ্ছে কমটা কি বাড়বে। আমরা কি বুঝতে পারছি চাপের প্রভাবটা? বুঝছো কিনা বলো? স্যার এই চাপের প্রভাবটা আবার একটু বলবেন? আচ্ছা, চাপের প্রভাবের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন চেক করতে হবে। ফার্স্ট চেক হচ্ছে আমাদের সকলের ভৌত অবস্থা গ্যাসীয় কিনা, সেটা তুমি চেক করবা। দেখো এই বিক্রিয়া সকলের ভৌত অবস্থা গ্যাসীয় আছে। এরপরে তোমার চেক করতে হবে যে বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা আলাদা কিনা। তাহলে তুমি কাউন্ট করো, এখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 4, উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যাটা যেহেতু আলাদা, তাহলে এখন দুইটা কন্ডিশন এই বিক্রিয়ার জন্য যেহেতু মানছে, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাবটা আছে। এখন সেই চাপের প্রভাবটা কেমন হবে বলো? চাপের প্রভাব হবে, তুমি যদি চাপ বাড়াও যার মোল সংখ্যাটা হচ্ছে বেশি সে কমে যাবে। তাহলে এখানে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, বিক্রিয়কটা কমে যাবে। উৎপাদের মোল সংখ্যা কম হয়, উৎপাদটা বেড়ে যাবে। এখন সেম বিক্রিয়াটা যদি আমি ঘুরাইয়া লিখি, দেখো এই উৎপাদটাকে বিক্রিয়ক হিসেবে লিখছি, বিক্রিয়কটাকে উৎপাদ হিসেবে লিখেছি। এখন দেখা যাচ্ছে কি, এখন দেখা যাচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা কত 2, উৎপাদের মোল সংখ্যা কত 4। তাহলে এক্ষেত্রে তুমি যদি চাপ বাড়াও তাহলে উৎপাদটা কি হয়ে যাবে? কমে যাবে, বিক্রিয়কটা হচ্ছে কি বেড়ে যাবে। বুঝতে পারছো? আর কমালে কি? কমালে অবশ্যই উল্টো ঘটনা ঘটবে। চাপ কমালে কি হবে? যার ঘনমাত্রা বেশি সেটা আরো বাড়বে। আর চাপ যদি তুমি বাড়াও যার ঘনমাত্রা হচ্ছে গিয়ে কম, সেটা আরো কমে যাবে। বুঝতে পারছো? চাপ বাড়ালে যে ঘটনা, বাড়ালে হচ্ছে যার ঘনমাত্রা বেশি সেটা কমে, যার কম সেটা বাড়ে। আর যদি তুমি চাপ কমাও তাহলে জাস্ট এর অপোজিট সম্পর্ক বা বিপরীত সম্পর্কটা এখানে হয়ে থাকবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, কেটে যাচ্ছে, তোমরা হচ্ছে গিয়ে জয়েন করো আবার।